সংসদে আজ পাশ হচ্ছে 2026-27 অর্থ বছরের বাজেট। ছাঁটাই প্রস্তাব নিয়ে চলছে আলোচনা। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। দলীয় পরিচয়ের ভিত্তিতে এখানে কোনো পুলিশ কোনো অ্যারেস্ট গ্রেপ্তার করা হয় না, করছে না। অপরাধীকে অপরাধী হিসেবে ট্রিট করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য কোনো রাজনৈতিক পরিচয়কে আমরা কখনো প্রাধান্য দেব না। জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার মামলায় সাবেক তথ্যমন্ত্রী ইনুর রায় আজ চট্টগ্রামে ওয়াসিম খুনের ঘটনায় হাসান মাহমুদ, নওফেল সহ 22 জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ। রাজধানীর আরও 4টি পয়েন্টে এআই ট্রাফিক সিগন্যালের উদ্বোধন। পুলিশের একার পক্ষে অটোরিকশা নিয়ন্ত্রণ কঠিন, জানালেন ডিএমপি কমিশনার। এবং অপ্রয়োজনীয় ক্রসিং বন্ধ করে ডাইভারশন দেওয়ার ফলে গাড়ির জটলা তৈরি হওয়ার প্রবণতা অনেকটাই কমে এসেছে। অরুণাচলে আকস্মিক বন্যায় হুমকির মুখে ভারতের আরেক রাজ্য আসাম। প্লাবন পরিস্থিতিতে পানিবন্দী 6 জেলায় অর্ধলক্ষাধিক মানুষ। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে, আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। শুরুতেই ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এর খবর। বিশ্বকাপের রাউন্ড 32 হাই ভোল্টেজ ম্যাচে নেদারল্যান্ডসকে ট্রাই বেকারে 3-2 গোলে হারিয়েছে মরক্কো। এতে বিদায় নিল এবারের আসরের ফেভারিট তকমা নিয়ে আসা অরেঞ্জরা। আর রোমাঞ্চকর লড়াই উপহার দিয়ে শেষ 16তে উঠল আটলাস লায়ন্স। গেল আসরে বিদায় ঘণ্টা বেজেছিল আর্জেন্টিনার কাছে টাই ব্রেকারে হেরে। সেই টাই ব্রেকার ভাগ্যে আবারও কাটা পড়ল নেদারল্যান্ডস। নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ 32-তে উঠে আসে অরেঞ্জরা। তবে সেখানে মরক্কোর কাছে হেরে আবারও স্বপ্নভঙ্গ হল নেদারল্যান্ডসের। রোমাঞ্চকর এক লড়াইয়ে ডাচ দুর্গ গুড়িয়ে শেষ 16 নিশ্চিত করল আটলাস লায়ন্স। প্রথমার্ধে দুই দলেরই মুহুর্মুহু আক্রমণ, পাল্টা আক্রমণেও দেখা মেলেনি গোলের। রক্ষণের দৃঢ়তা আর ফরওয়ার্ডের ব্যর্থতায় দ্বিতীয়ার্ধের 71 মিনিট পর্যন্ত গোলশূন্য সমতায় ছিল মরক্কো নেদারল্যান্ডস ম্যাচ। ম্যাচের ডেডলক ভাঙেন কোডি গাকপো। 71 মিনিটে তার দুর্দান্ত গোলে লিড নেয় ডাচরা। তবে ম্যাচে আসল রোমাঞ্চ তখনও বাকি ছিল। গতি আর অলআউট আক্রমণে ইনজুরি টাইমের 91 মিনিটে ইসা দিওপের গোলে সমতায় ফেরে আফ্রিকান জায়ান্টরা। ফলে 1-1 স্কোরলাইন নিয়ে ম্যাচ গড়ায় অতিরিক্ত 30 মিনিটে। অতিরিক্ত সময়েও ফলাফল না আসলে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় নাটকীয় এক টাই ব্রেকারে, যেখানে প্রথম শটেই গোল পায় নেদারল্যান্ডস। বিপরীতে মিস দিয়েই শুরু হয় মরক্কোর। তবে পরের টার্নেই পাল্টে যায় চিত্র। এর পরের শটে দুই দলেরই গোল, আবার দুই দলেরই মিস। স্কোরলাইন যখন 2-2 সমতা, তখন পঞ্চম শটে লক্ষ্যভ্রষ্ট হয় ডাচদের পেনাল্টি। আর সেই সুযোগে শেষ শটে গোল দিয়ে জয়োৎসবে মাতে আটলাস লায়ন্সরা। টাইব্রেকারে মিসের মহড়ায় রাউন্ড অফ 32-তেই থামল নেদারল্যান্ডসের বিশ্বকাপ মিশন। দুই দলের প্রেসিংয়ের সামনে সমানে সমান লড়াই করলেও এবার আর ভাগ্যটা সহায় হয়নি অরেঞ্জ জার্সিধারীদের। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। ট্রাইবেকারে বিদায় ঘণ্টা বেজেছে ইউরোপের আরেক জায়ান্ট জার্মানিরও। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের 4-3 গোলে হারিয়ে রাউন্ড অফ 16-এ জায়গা করে নিয়েছে প্যারাগুয়ে। ট্রাইবেকারের প্রথম 5 শট শেষে ছিল 3-3 গোলের সমতা। সাডেন ডেথে প্রথম শটে মিস করে জার্মানি, গোল দিয়ে ইতিহাস গড়ে প্যারাগুয়ে। নির্ধারিত সময়ে ম্যাচে ছিল 1-1 গোলের সমতা। আজ রাজা তো কাল ফকির, কাই হাভার্টজ যেন সেটাই দেখলেন। ম্যাচে আর্সেনাল স্ট্রাইকারের গোলেই সমতায় ফিরেছিল জার্মানি। টাই ব্রেকারের প্রথম শটটা তিনিই মিস করলেন। প্রথম 5 শটে জার্মানি মিস করে আরও একটা শট, ঠেকিয়ে দেন প্যারাগুয়ে গোলকিপার অরল্যান্ডো গিল। প্যারাগুয়ে মিস করে শেষ 2 শট। ম্যাচ গড়ায় সাডেন ডেথে। সেখানে প্রথম শটই বারের উপর দিয়ে মারেন জনাথন টাহ। জোসে ক্যানালের ষষ্ঠ শট জালে জড়ালে জার্মানিকে বিদায় করে শেষ 16তে জায়গা করে নেয় প্যারাগুয়ে। জার্মানি বুঝল লাতিন ফুটবলের ধার।
এর আগে ম্যাচের প্রথমার্ধের ৪৫ মিনিটে ৭৯% সময় বল দখলে রাখে জার্মানি। শটও নিয়েছিল ৫টা, কিন্তু গোলের দেখা পায়নি। উল্টো ৪২ মিনিটে প্যারাগুয়েকে এগিয়ে দেন হুলিও এনসিসো। মাতিয়াস গালারজার ক্রসে দারুণ এক হেডে গোলটি করেছেন ফরওয়ার্ড এনসিসো। দ্বিতীয়ার্ধের শুরুতেই জার্মানি সমতায় ফেরে। কাই হাভার্টজ সমতায় ফেরান জার্মানিকে। ৫৪ মিনিটে ফ্লোরিয়ান ভির্টসের ক্রসে দারুণ এক হেডে গোলটি করেন এই আর্সেনাল ফরওয়ার্ড। দ্বিতীয়ার্ধে আর গোল আসেনি, ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে, এবারের আসরে প্রথমবার। ১০২ মিনিটের অপেক্ষা শেষে প্যারাগুয়ের বিপক্ষে লিড নিয়েছিল জার্মানি। জোরালো এক হেডে গোল করেন জোনাথন টাহ, কিন্তু গোলটি বাতিল হয়। গোলকিপারের ভিউ ব্লক করায় পেনাল্টি বক্সের ভেতরে ফাউল ধরা হয়। রেফারি মনিটরে দেখে গোল বাতিলের সিদ্ধান্ত নিশ্চিত করেন। পরে ম্যাচ গড়ায় টাই ব্রেকারে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস। পিছিয়ে পড়েও ম্যাচে কামব্যাকের গল্প লিখল ব্রাজিল। জাপানের বিপক্ষে ২-১ গোলের জয়ে শেষ ১৬তে উঠেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। এর মাধ্যমে ২৪ বছরের অভিশাপ কাটালো ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ২০০২ সালের পর এই প্রথম বিশ্বকাপের নকআউট পর্বে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে জয় পেল সেলেসাওরা। ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন ক্যাসেমিরো। বিশ্বকাপে নকআউট ম্যাচ মানেই অদৃশ্য এক প্রতিপক্ষ ভর করে ব্রাজিলের ওপর। সবশেষ ৫ আসরে ৪টিতেই হারতে হয়েছে র্যাঙ্কিংয়ে ২০-এর মধ্যেকার দলগুলোর বিপক্ষে। ২৯ মিনিটে কাইসু সানোর অবিশ্বাস্য গোল ফিরিয়ে আনে সেই পুরনো জুতো, কারণ সেরা ২০-এর মধ্যে আছে যে এশিয়ান পরাশক্তিরা। অথচ অপরিবর্তিত একাদশ নিয়ে দাপুটে শুরু পেয়েছিল ব্রাজিল। বলে দখলের সঙ্গে আক্রমণ, কিন্তু ভিনি কুনিয়াদের সব প্রচেষ্টায় ব্যর্থ হচ্ছিল ব্লু সামুরাই রক্ষণ দেয়ালে। পাল্টা আক্রমণে কম যায়নি জাপান। সেলেসাওদের ডিবক্সের বাইরে বিপজ্জনক পজিশনে পাওয়া ফ্রি কিক কাজে আসেনি। তবে ব্রাজিলের ছন্দ নষ্ট করে হাইড্রেশন ব্রেক। ২৯ মিনিটে নিজেদের অর্ধে বল হারালে দুঃস্বপ্ন দেখে আনচেলত্তির শিষ্যরা। প্রতিপক্ষের খেলোয়াড়দের বোকা বানিয়ে বক্সের ঠিক বাইরে থেকে এক দুর্দান্ত কোনাকুনি বুলেট গতির শটে জাপানকে লিড এনে দেন কাইসু সানো। স্তব্ধ ব্রাজিল, হিউস্টনে উল্লাসে মাতে ব্লু সামুরাইরা। প্রথম আন্তর্জাতিক গোল সানোর। গোল দিয়ে উজ্জীবিত জাপান প্রথমার্ধের বাকিটা সময় ধরে রাখে আধিপত্য। অবশ্য বিরতির পর শুরু হয় ব্রাজিল শো। পাকেতার পরিবর্তে নামেন এন্ড্রিক। ৫২-৫৩ মিনিটে পরপর ২ আক্রমণ থেকে রক্ষা ব্লু সামুরাইদের। যদিও শেষ রক্ষা হয়নি। মিনিট ৪-এর মাথায় সমতায় ফেরে ব্রাজিল। দারুণ হেডে স্কোর শিটে নাম তোলেন ক্যাসেমিরো। মিনিট ২-এর মাথায় ব্রাজিলের লিড নেয়ার পথে বাধা হয়ে দাঁড়ান গোলরক্ষক সুজুকি। হতাশ করেন আসরে ৪ গোল করা ভিনিসিয়াস জুনিয়রকে। ম্যাচ যখন অতিরিক্ত সময়ে গড়ানোর অপেক্ষায়, তখনই দৃশ্যপটে মার্টিনেলি। তার দারুণ ফিনিশিংয়ে রাউন্ড অফ 16-এ ব্রাজিল। বিপরীতে হতাশার পরাজয়ে নকআউট পর্ব থেকে বিদায় নিতে হলো এশিয়ার পরাশক্তি জাপানকে। পুরো ম্যাচে ৭২% বলের দখল, ২৫টি আক্রমণ, আর সেই ২৫টি আক্রমণ থেকে ২টি গোল পেয়েছে ব্রাজিল। বিপরীতে অন টার্গেটে ৫টি শট ছিল জাপানের, সেখান থেকে 1টি গোল পেয়েছে। সব মিলিয়ে ব্রাজিল তাদের স্বস্তির জয়টা পেয়েছে, এবং সবচেয়ে বড় যে পেয়েছে সেটি হচ্ছে নকআউট পর্বে র্যাঙ্কিং এ ২০-এর মধ্যে থাকা কোনো দলের বিপক্ষে তারা জয় পেয়েছে, এবং তারা চলে গেছে রাউন্ড অফ 16-এ। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, হিউস্টন, যুক্তরাষ্ট্র। আজ সংসদে অনুমোদন হবে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট। বহাল থাকছে ৯,৩৮,০০০ কোটি টাকার প্রস্তাবিত আকার। তবে প্রধানমন্ত্রীর সুপারিশের পর ২ বছরের জন্য করমুক্ত আয়সীমা হচ্ছে ৪ লাখ টাকা। করের আওতার বাইরে থাকছেন কাঁচা বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী ও মুদি দোকানদাররা। ১১ জুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট প্রস্তাব উত্থাপনের পর ১৮ দিন এর নানা দিক নিয়ে আলোচনা হলো। গতকাল সোমবার অনুমোদন পায় নতুন অর্থ বছরের অর্থ বিল। সেখানে পুঁজিবাজারের শুল্ক কাঠামোতে আনা হয় বড় পরিবর্তন। কর ছাড় দেওয়া হয়েছে কোম্পানি লেনদেনে।
ফ্ল্যাটে ও প্লট কেনার ক্ষেত্রে কালো টাকা সাদা করার বিধান নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় এই সিদ্ধান্ত বাতিলের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। একসঙ্গে বন্টননামা রেজিস্ট্রেশনে লাগবে না টিআইএন। আজ সংসদে সুনির্দিষ্টকরণ প্রস্তাব অনুমোদনের মাধ্যমে পাশ হবে বাজেট। এখন চলছে ছাঁটাই প্রস্তাব নিয়ে আলোচনা। অংশ নিচ্ছেন সংসদ সদস্য ও অর্থমন্ত্রী। আগামীকাল থেকে কার্যকর হবে নতুন এই বাজেট। এই সরকারের যে কোনো এক্সপেন্ডিচারের পেছনে ভ্যালু ফর মানি হচ্ছে প্রাইমারি একটা ক্রাইটেরিয়া। এছাড়া সরকারের নির্বাচন ইশতেহারের সাথে মিল রেখে সরকারি ব্যয় ও প্রকল্প ব্যয়ের পারফরমেন্স অডিট বাস্তবায়নের মাধ্যমে সরকারি ব্যয়ের জবাবদিহিতা বৃদ্ধি করার জন্য এই বাজেট প্রদান করা হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির ঐতিহাসিক সাফল্য এসেছে এবং রেকর্ড উন্নতি হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সংসদের বাজেট অধিবেশনে মঞ্জুরি দাবি ও ছাঁটাই প্রস্তাবের আলোচনায় তিনি এই মন্তব্য করেন। বলেন, সরকার রাজনৈতিক বা দলীয় পরিচয়ে কাউকে গ্রেফতার করছে না, করবেও না। জানান, ধর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেফতার করে বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এই বর্তমান সরকারের দায়িত্বে আসার পর থেকে এই পর্যন্ত সমস্ত ডাটায় আমরা ঐতিহাসিকভাবে এগিয়ে আছি, মানে উন্নত আছে। দলমত নির্বিশেষে দলীয় পরিচয়ের ভিত্তিতে এখানে কোনো পুলিশ কোনো অ্যারেস্ট গ্রেফতার করা হয় না, করছে না। অপরাধীকে অপরাধী হিসেবে ট্রিট করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য কোনো রাজনৈতিক পরিচয়কে আমরা কখনো প্রাধান্য দেব না। জুলাই আন্দোলনে কুষ্টিয়াতে ইউসুফ শেখ, ওসামা, সুরুজ আলী বাবু সহ 6 জনকে হত্যায় মানবতা বিরোধী অপরাধে জাসদ নেতা হাসানুল হক ইনুর মামলার রায় ঘোষণা চলছে। গণভবনে শেখ হাসিনার সাথে বৈঠক করে হত্যাকাণ্ডে সহযোগিতা, উস্কানি সহ 8টি অভিযোগ তার বিরুদ্ধে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 রায় ঘোষণা করবেন। ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে হাসানুল হক ইনুকে। জুলাই আন্দোলনে 6 ছাত্র জনতাকে হত্যায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে হাসানুল হক ইনুর বিরুদ্ধে 2025 সালের মার্চে তদন্ত শুরু হয়। একই বছর 25 সেপ্টেম্বর দাখিল করা হয় তদন্ত প্রতিবেদন। পরে 30 নভেম্বর তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করা হয়। বিচার চলাকালে এই মামলায় শহীদ পরিবার, প্রত্যক্ষদর্শী ও তদন্তকারী কর্মকর্তা সহ 10 জন সাক্ষ্য দেন। গত 13 মে শেষ হয় এই মামলার বিচার কার্যক্রম। প্রসিকিউশনের পক্ষ থেকে হাসানুল হক ইনুর সর্বোচ্চ শাস্তি চেয়েছেন, তবে তার আইনজীবী খালাস চেয়েছেন অভিযোগ থেকে। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে চট্টগ্রামে ওয়াসিম সহ 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী নওফেল সহ ABM ফজলে করিম চৌধুরী সহ 22 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এদিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতি থাকলে তা স্বাধীনভাবে তদন্ত করবে দুদক। তদন্তে কোনো বাধা দেবে না সরকার, এমনটা জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। দুপুরে সচিবালয় সংবাদ সম্মেলনে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে সেবা নেয়ার ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে সেখানে সরকারে থাকা দায়িত্বশীল ব্যক্তি ও সরকারি কর্মকর্তা 2 অংশেরই দায় আছে। উপদেষ্টা জানান, ব্যাংক আইনের একটি ধারা নিয়ে সমালোচনা ছিল। সরকার সেই ধারা অধিবেশনে পরিবর্তন করেছে, যা গণতন্ত্রের প্রতিফলন। ডাক্তার জাহিদুর রহমান বলেন, খাদ্যের মজুদ বাড়ানো হয়েছে, এর ফলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকবে এবং কৃষকরা দাম পাবে। জানান, বিরোধী দলীয় 65 জন সংসদ সদস্যের প্রতি জনকে 30 লাখ টাকা বরাদ্দ করেছে LGRD মন্ত্রণালয়। রাজধানীর 19টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে AI ক্যামেরা চালু করেছে ঢাকা মহানগর পুলিশ, ডিএমপি। এই পর্যন্ত AI ক্যামেরার মাধ্যমে 1,500 মামলা করা হয়েছে, আর সমন জারি বাকি রয়েছে আরও 38,000। মঙ্গলবার সকালে জিয়া উদ্যান লেক রোডে AI ক্যামেরা ভিত্তিক ট্রাফিক মনিটরিং কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এসব তথ্য জানান ডিএমপি কমিশনার। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশের একার পক্ষে রাজধানীতে অটোরিকশা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। ঢাকার ট্রাফিক ব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তি নির্ভর করতেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI সিগন্যাল ব্যবস্থা। 1.5 মাস আগে ক্যামেরার মাধ্যমে যানবাহন পর্যবেক্ষণ ও আইন প্রয়োগ কার্যক্রম শুরু করে মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। এ সময়ে কারওয়ান বাজার, বাংলা মোটর সহ কয়েকটি গুরুত্বপূর্ণ মোড়ে এই প্রযুক্তি ব্যবহারের ইতিবাচক ফলও মিলেছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে জিয়া উদ্যান লেক রোডে এআই ক্যামেরার মাধ্যমে ট্রাফিক মামলা দায়ের ও যানবাহন মনিটরিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএমপি কমিশনার। জানান, এখন পর্যন্ত এআই ক্যামেরার মাধ্যমে ১৫০০ মামলা হয়েছে। এছাড়া আরও ৩৮,০০০ সমন জারি প্রক্রিয়াধীন। বর্তমানে রাজধানীর ১৯টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। এই সুনির্দিষ্ট নিরাপত্তা ঝুঁকি হ্রাস করতে এবং ট্রাফিক আইন লঙ্ঘন প্রতিরোধে ইতিমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ লেক রোডে এআই ক্যামেরা স্থাপন করেছে। পর্যায়ক্রমে অন্যান্য এলাকায়ও এই স্বয়ংক্রিয় এআই ক্যামেরা নেটওয়ার্কের আওতায় আনা হবে। অটোরিকশা নিয়ন্ত্রণ নিয়ে সাংবাদিকদের প্রশ্নে ডিএমপি কমিশনার বলেন, এ বিষয়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে কেবল পুলিশের একার পক্ষে এই সমস্যার সমাধান সম্ভব নয়। প্রয়োজন সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও পুলিশের সমন্বিত উদ্যোগ। আসলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একার পক্ষে তো এই অটোরিকশা এখনই রাস্তা থেকে দূরীভূত করা সম্ভব নয়। সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশ আমাদের যে মন্ত্রণালয়, পুলিশ এবং অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে সমন্বয়ের মাধ্যমে এ ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। ডিএমপি কমিশনার আরও জানান, এআই ক্যামেরায় নজরদারির ফলে চালকদের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার প্রবণতা বেড়েছে। সড়কে ফিরেছে শৃঙ্খলা, কমে এসেছে যানজট। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। কেন্দ্রের শহীদ মিনারে বরেণ্য শিল্পী মুস্তফা মনোয়ারের প্রতি সর্বস্তরের মানুষ শেষ শ্রদ্ধা জানিয়েছেন। নাট্য ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট জনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সকাল 10:30টার দিকে তার মরদেহ নেওয়া হয় কেন্দ্রের শহীদ মিনারে। দুপুর 12:30টা পর্যন্ত সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। চারুকলা অনুষদে শেষ বিদায় জানানো হয় বরেণ্য এই চিত্রশিল্পীকে। এরপর তার মরদেহ নেওয়া হয় বনানী কবরস্থানে। সেখানে সমাহিত করা হবে বরেণ্য এই সংস্কৃতিজনকে। এর আগে সকালে বাংলাদেশ টেলিভিশন প্রাঙ্গণে 21শে পদকপ্রাপ্ত বরেণ্য শিল্পী মুস্তফা মনোয়ারের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, বিটিভির কর্মকর্তা কর্মচারী, তার দীর্ঘদিনের সহকর্মী এবং পরিবারের সদস্যরা। এ সময় তথ্যমন্ত্রী বলেন, শুধু শিল্পী হিসেবেই নন, যে কোনো ক্ষেত্রেই চরম দায়িত্বের পরিচয় দিয়েছেন মুস্তফা মনোয়ার। তার এই অনন্য অর্জন আগামী প্রজন্মকে পথ দেখাবে। ওনার যে সৃজনশীলতা, ওনার যে অ্যাস্থেটিক, এটা নিয়ে যে চর্চা, সেটা যেন আমরা ওনার অবর্তমানেও চালিয়ে যেতে পারি। এই বিশাল জনগোষ্ঠীর মধ্যে যখনই আমরা কোনো প্রতিভাবান মানুষকে পাই, তখনই সমাজে তার আলো ছড়ানোর যে ক্ষমতা, তাকে সমাজ এবং রাষ্ট্রের সম্পদ হিসেবেই গণ্য করা উচিত এবং মৃত্যুর পরে ওই ধরনের মানুষের কর্মকে প্রচারের দায়িত্ব রাষ্ট্রের এবং সরকারের থাকা উচিত। এবার আন্তর্জাতিক সংবাদ। অরুণাচল প্রদেশে হরকাবানের জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ভারতের আরেক রাজ্য আসামে। প্লাবিত কমপক্ষে 6টি জেলা। দুর্ভোগে 1.5 লাখের বেশি মানুষ। গৌরাঙ্গ, চম্পাবতী, গঙ্গাধর সহ কয়েকটি নদীর পানি বইছে বিপদ সীমার উপর দিয়ে। নিচু ও নদী সংলগ্ন এলাকাগুলোয় জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। বানের তোরে ভেসে যাচ্ছে 300 মিটার দৈর্ঘ্যের আস্ত লোহার ব্রিজ। ভেঙে পড়েছে একটি রেলওয়ে সেতুর একাংশ। সাময়িক বন্ধ ট্রেন চলাচল। ধীরে ধীরে আগ্রাসী রূপ ধারণ করছে আসামের বন্যা পরিস্থিতি। প্রতিবেশী রাজ্য অরুণাচল প্রদেশে আকস্মিক বন্যার জেরে প্লাবিত হয় আসামের অন্তত 6 জেলা। এর মধ্যে রয়েছে চিরাং, ধেমাজি, ডিব্রুগড়, লখিমপুর ও নলবাড়ি। তলিয়েছে 2 প্রদেশের সীমান্তবর্তী শতাধিক গ্রাম। এসব এলাকায় পানিবন্দী মানুষের সংখ্যা 50,000-এর বেশি। রোববার রাত থেকেই ভারী বৃষ্টিপাত হচ্ছে, ফলে এখানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। পুরো গ্রামই ক্ষতিগ্রস্ত। আসাম দিয়ে প্রবাহিত নদীগুলোর পানির উচ্চতাও বাড়ছে ক্রমশ। বিপদসীমা অতিক্রম করেছে গৌরাঙ্গ, তিপকাই, চম্পাবতী, গঙ্গাধর সহ কয়েকটি নদীর পানি। ডুবে গেছে রাজ্যের প্রায় 4,300 হেক্টর আবাদি জমি। চাষের মৌসুম হওয়ায় বিপাকে কৃষকেরা।
होने वाला है क्योंकि अभी पानी तो 1-2 दिन तो जैसा মনে হচ্ছে নদীর পানির এমন উচ্চতা আরো 1-2 দিন থাকবে, কিন্তু এখন কৃষি মৌসুম, তাই এই এলাকার যে কৃষকেরা জমিতে যাওয়ার জন্য নদী পারাপারের উপর নির্ভর করেন তারা গুরুতর সমস্যার সম্মুখীন হবেন। पार करने के लिए बहुत ज्यादा तकलीफ देखने को मिल सकता है। চলমান পরিস্থিতিতে রাজ্য দুর্যোগ মোকাবিলা দলের পাশাপাশি উদ্ধার অভিযানে যোগ দিয়েছে ভারতীয় সেনাবাহিনীও। মোতায়েন করা হয়েছে বিশেষ নৌযান, হেলিকপ্টার দিয়ে চলছে তল্লাশি অভিযান। কদিন আগেই অরুণাচলে হরকাবানের জেরে উচ্চ সতর্কতা জারি করা হয়েছিল আসামে। অনিক রহমান, যমুনা নিউজ। এ ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।